আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আর সবাই কি আমাকে শুনতে পাচ্ছো? সবাই কি আমাকে শুনতে পাচ্ছো? একটু জানাবে ইনশাআল্লাহ। তারপর আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ আজকে। ওকে, আমাদের সাউন্ড ঠিক আছে? ওকে, সো আমরা অলরেডি আমাদের প্যাটার্নের উপরে, আমাদের ক্লাস 8 এর প্যাটার্নের উপরে আমরা দুইটা ক্লাস করেছি অলরেডি, এবং হচ্ছে যে আমাদের আজকে হচ্ছে থার্ড ক্লাস। ইনশাল্লাহ আজকে অথবা আমাদের আরেকটা ক্লাস লাগবে, আমরা আর আজকে সহ দুইটা ক্লাস করি, ইনশাল্লাহ আমরা প্যাটার্ন শেষ করতে পারবো। সো ওকে, আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দিই ইনশাল্লাহ। সো ওয়েলকাম টু ক্লাস 8 এর পরিবারের প্রোগ্রামে, শিক্ষামূলক প্রোগ্রামে সবাইকে স্বাগতম। ওকে, মাই নেম ইজ মোহাম্মদ ফয়সাল আহমেদ। তোমরা জানো যে আমার নাম হচ্ছে ফয়সাল, তোমাদের সাথে আমার পরিচয় হয়েছে অলরেডি। সো আজকে আলোচ্য বিষয় হচ্ছে প্রথম অধ্যায়। তোমরা জানো আজকে আলোচ্য বিষয় হচ্ছে প্রথম অধ্যায় প্যাটার্ন, যেটা আমরা শুরু করেছিলাম, এবং আমরা আমাদের ক্লাসের প্রথম দুই ক্লাসে আমরা হচ্ছে যে প্যাটার্ন কি, প্যাটার্ন কত ধরনের হয়ে থাকে, তারপর হচ্ছে যে ওখানে কিছু টার্ম এসেছিল, ফিবোনাকি সিরিজ ছিল, তারপর হচ্ছে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করা যে সূত্র ছিল, যে গল্প ছিল, তারপর হচ্ছে বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়, তারপর জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় ইত্যাদি ছিল। তো আমরা ইনশাল্লাহ আমাদের কয়েকটা জিনিস বাকি আছে, আমাদের কয়েকটা টপিক বাকি আছে। একটা হচ্ছে ম্যাজিক বর্গ গঠন, 3, 4, 5, 6 এগুলোর ম্যাজিক বর্গ গঠন। তারপরে হচ্ছে যে কিছু জ্যামিতিক প্যাটার্ন আছে, এগুলো আমরা ইনশাল্লাহ সলভ করব স্টেপ বাই স্টেপ। সো কথা বোঝা যাচ্ছে না? এখনো কি কথা শোনা যাচ্ছে না? ওকে, তুমি তোমার নেট চেক করো, তোমার স্পিকার ঠিক আছে কিনা দেখো। আশা করছি সবাই আমাকে শুনতে পাচ্ছ। ঠিক আছে। সো আমাদের আজকে ক্লাস শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে বলবো যে তোমরা বই, খাতা কলম হাতে নিয়ে রাখো। আমরা কিছু টপিক আমরা বই থেকে, আমি তোমাদেরকে বইয়ের কথা বলবো, বইয়ের টপিক, পাশাপাশি হচ্ছে আমাদের স্লাইড থেকে কিছু পড়াশোনা করব ইনশাল্লাহ। তো অঙ্কের শুরুতেই আমরা গত ক্লাসে কিছু অঙ্ক করেছিলাম কিছু, তো সেগুলো একটা রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে ছোট কিছু এমসিকিউ প্রশ্ন আছে, সো আমি এগুলো সলভ করব। যদি তোমরা অ্যান্সার বলতে পারো তোমরা বলবা, আমি মিলিয়ে দেখবো যে তোমাদের মনে আছে কিনা। সো আমরা গত ক্লাসগুলোতে যা করেছি সে আলোকে কিছু এমসিকিউ আমরা সলভ করতে পারি, কিছু রিভিশন দিতে পারি, তারপর আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো তো প্রথম দেখো, ওকে, প্রথম অঙ্কটা দেখো। কালার, ওকে। সো প্রথম এমসিকিউটা হচ্ছে যে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? 1 থেকে 50 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? ঠিক আছে। সো এইটা একটা ছোট একটা সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটা করতে পারি ইনশাআল্লাহ। কিভাবে কারো আশা করি মনে আছে, আর যদি তোমরা ভুলে যাও তাহলে আমরা সেটা একটু প্র্যাকটিস করতে পারি। 1 থেকে 50 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা, বলা হয়েছে বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? 1 থেকে 50 পর্যন্ত। ঠিক আছে, এখানে কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যার কথা বলা নেই। 1 থেকে 50 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কে বলতে পারবে যে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে? ওকে, কেউ লিখেছে ক। ওকে, ঠিক আছে। ওকে, ওকে, অনেকে লিখেছো যে ক নাম্বার, সো এটা ক নাম্বার হবে।
625 1 থেকে 50 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ঠিক আছে, টেকনিক্যাল সমস্যার জন্য একটু দেরি হয়েছে। সেটা হচ্ছে যে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। তো এই জিনিসটা আমি তোমাদেরকে ওইদিন শিখিয়েছিলাম যে তোমরা তোমরা এখানে দেখতে পাবে যে 1 থেকে, আমি ওইদিন শিখিয়েছিলাম যে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের নির্ণয় করার সূত্র হচ্ছে ক স্কয়ার। ঠিক আছে, যতগুলো সংখ্যা থাকবে বিজোড় সংখ্যা ততকে বর্গ করতে হয়। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো তোমরা যদি দেখো যে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা হবে কয়টি, তোমরা দেখো 1 থেকে 50 পর্যন্ত তোমরা যদি এভাবে লিখো 1 3 5 7 9, তুমি যদি এভাবে 50 পর্যন্ত লিখো তাহলে 49 পর্যন্ত হবে, রাইট। 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো যদি তোমরা লিখো তাহলে হবে বোর্ড দেখা যায় না, বোর্ড তো দেখা যায়, হয়তো নেট প্রবলেম, বোর্ড দেখা যায়। দেখো, তো 1 থেকে 50 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি বের করতে গেলে তোমাদেরকে বুঝতে হবে যে 1 থেকে 50 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, কয়টা বিজোড় সংখ্যা আছে। তো তোমরা যদি 1 থেকে 49 পর্যন্ত, মানে 50 এর আগে 49, 1 থেকে 49 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 25টি। ঠিক আছে, 1 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যা হচ্ছে 25টি এবং বিজোড় সংখ্যা হচ্ছে 25টি। তাহলে তোমরা যদি 25 কে বর্গ করে দাও তাহলে কত আসবে? 25 কে বর্গ করে দিলে কত আসবে? 25 গুণ 25। ঠিক আছে, তাহলে 25 গুণ 25 কি হবে? তোমরা যদি এটাকে গুণ করে দেখো, আর তোমরা যদি এটাকে আলাদা করে গুণ করে দেখো তাহলে কত আসবে? দেখো গুণ করে, 5 5 25, 2, তারপর হচ্ছে কি 5 গুণে 10 12, তারপর হচ্ছে 5 গুণে 10 এর 0, ঠিক আছে, হাতে 1, 2 গুণে 4 1 5। সো আমরা দেখতে পাচ্ছি যোগ করে 5 2 6। ঠিক আছে, তাহলে আমাদের 1 থেকে 50 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি হচ্ছে 125। ঠিক আছে, এটা হচ্ছে নিয়মটা। ওকে, 1 থেকে 50 পর্যন্ত 25টা বিজোড় সংখ্যা আছে, বিজোড় স্বাভাবিক সংখ্যা আছে। তো তার 25 কে বর্গ করে দিবা, কারণ ক স্কয়ার, এখানে ক সমান 25, তো 25 স্কয়ার মানে হচ্ছে 25 গুণ 25, তার মানে সেটা 625। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তারপর আমরা দেখেছিলাম যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় কৌশল কোনটা। এটা আমরা হচ্ছে যে আমরা যখন ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় গল্পটা পড়েছিলাম তখন আমরা হচ্ছে একটা অঙ্ক সমাধান করেছি। তো সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল যে প্রথম পদ যোগ শেষ পদ কি ছিল? প্রথম পদ যোগ শেষ পদ, তারপর হচ্ছে গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, একটা টাইপিং প্রবলেম হয়েছে, তো উত্তর হবে ক। ঠিক আছে, উত্তর হবে ক। আচ্ছা, ঠিক আছে না? তাহলে প্রথম পদের সাথে ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল বের করতে গেলে তোমাকে কি করতে হবে? প্রথম পদের সাথে শেষ পদ যোগ করতে হবে, তারপর তার সাথে পদ সংখ্যা গুণ করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে পুরো মানটাকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে তোমরা পেয়ে যাবে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নাম্বার, ফিবোনাকি সংখ্যা প্যাটার্নের সপ্তম সংখ্যাটি কত? এইটা তোমরা বলো যে একটা ফিবোনাকি সিরিজ, যেটা হচ্ছে তোমরা জানো যে পরপর দুটি সংখ্যা যোগ করলে পরের সংখ্যা কি? হ্যাঁ, সেটা করবো আজকে মনে হয় না। আচ্ছা, দেখা যাক। দেখো যে তোমার হচ্ছে ফিবোনাকি সংখ্যার প্যাটার্নের সপ্তম সংখ্যাটি কত হবে। তো প্রথম আমরা জানি যে এটা 0 থেকে শুরু হয়, তাহলে প্রথম কেউ কিছু লিখেছে? কত? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি আসলে কত আসে। 0 1, এটা এই দুটো যোগ করলে আসে 1। ঠিক আছে, তারপর একে একে আসে কত? 2, তারপর আসে 3, তারপর কত আসবে? 5, তারপর হবে 5 3 8। ঠিক আছে, তাহলে এটা 1 2 3 4 5 6 7, 7 নাম্বার সংখ্যাটা চেয়েছে, তাহলে অ্যান্সার হবে 8। ঠিক আছে, খ 8। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে, এটা হবে এরকম 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট যোগ 48। ঠিক আছে, এর সমস্যা কত হবে? ক্রমিক স্বাভাবিক সংখ্যার, এটা একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা 1 থেকে 48 পর্যন্ত সিরিয়াল আছে। ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে? এটা হচ্ছে এই সূত্রটা ইউজ করতে হবে যে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটার অ্যান্সার
কত আসবে, ঠিক আছে। তাহলে তোমরা যদি এটা যোগ করে বের করো তাহলে তোমরা পাবা উত্তর খ 1176। ঠিক আছে, 1176। ওকে, মাশাআল্লাহ, অনেকে লিখতে পেরেছো, ঠিক আছে। ওকে, দ্যাটস গুড। তারপর হচ্ছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত। তাহলে এটা দেখো, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত, প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফল কত হবে, কে বলতে পারবে? প্রথম 10টা, এখানে বলিনি 1 থেকে 50 পর্যন্ত, সো ডিরেক্টলি প্রথম 10টা, ঠিক আছে, প্রথম 10টা। তো 10 10 কত হবে? 100। 10 10 100, কারণ প্রথম 10টা, সো 10 কে বড় করে দিলে হবে 100, তো এটা হবে 100, ঠিক আছে, উত্তর হবে 100। 5 নাম্বার উত্তর হবে 100। তারপর আসো নেক্সট প্রশ্নে, 30 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 30 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তোমরা যদি হিসাব করো 30 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, সেটা তোমরা 31 থেকে শুরু করতে পারো। পাশাপাশি হচ্ছে তোমরা ইরাটোস্থিনিস যে প্রক্রিয়া আছে, ইরাটোস্থিনিস ছাঁকনি যে প্রক্রিয়াটা আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে তোমরা খুঁজে বের করতে পারো। কারণ তোমরা জানো যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে যার হচ্ছে দুইটা গুণনীয়ক আছে, মানে হচ্ছে যে ওই সংখ্যাটা এবং হচ্ছে 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে যে সংখ্যাকে শুধুমাত্র 1 অথবা ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। তো তোমরা হচ্ছে যে 30 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে, তোমরা যদি একটু কাউন্ট করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে মৌলিক সংখ্যা আছে 5টি। আচ্ছা, আমরা এমসিকিউ গুলো একটু তাড়াতাড়ি শেষ করতে হবে আমাদের, যেহেতু আমরা সৃজনশীল প্র্যাকটিস করবো। সো এটা হবে 5টি। কিভাবে হবে তোমরা একটু হিসাব করে দেখো, এটা তোমরা হিসাব করে বের করবে বাসায়, ঠিক আছে। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আমরা জানি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। তাহলে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হবে? তোমরা যদি হিসাব করে দেখো তাহলে তোমরা দেখবা যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 15টি, ঠিক আছে। আচ্ছা, 43 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত হবে? 45। 45 কে 45 একটা যৌগিক সংখ্যা। 45 কে কি করা যায়? 545 ভাগ করা যায়। 49 হচ্ছে একটা 49 হচ্ছে একটা মৌলিক যৌগিক সংখ্যা। 7 7 49, তাহলে রইল 47 এবং 53। ঠিক আছে, কে বলতে পারবে যে 47 হবে নাকি 53 হবে? কেউ লিখেছে 45। 45 হবে না। আচ্ছা, 45 হবে না, ঠিক আছে, কারণ 45 49 এবং 53 কে ভাগ করা যায়, অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 47 কে যায় না। তাহলে 47 হবে 43 এর পরবর্তী মৌলিক সংখ্যা। তোমরা মৌলিক সংখ্যার যে চার্টটা আছে 1 থেকে 100 পর্যন্ত যে চার্ট আছে, ওই চার্টটা একটু ভালো করে পড়াশোনা করতে হবে। পরীক্ষাতে 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এই অঙ্কগুলো আসবে, ঠিক আছে। 47, ওকে, মাশাআল্লাহ। 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 30। সো এটাও তোমরা বের করতে পারবে। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে 10 নাম্বার, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? আই মিন হোয়াটস দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার? কে বলতে পারবে? এটা একটু দ্রুত বলতে হবে। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, ঠিক আছে, 2, কারণ 2 থেকে মৌলিক সংখ্যা শুরু হয়, কারণ 1 মৌলিক সংখ্যা না। সো 2 হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা, ঠিক আছে। ওকে, এবার আমরা কিছু অঙ্ক করব। ওকে, আজকে আমরা কিছু সৃজনশীল করব। পরবর্তী ক্লাসে আজকে আমাদের স্লাইডে এটা অন্তর্ভুক্ত হয়নি। পরবর্তী ক্লাসে জ্যামিতিক প্যাটার্নের কয়েকটা অঙ্ক করে আমরা ইনশাআল্লাহ
এই অধ্যায়টা শেষ করে দেব। ঠিক আছে, আজকে আমরা এই কয়েকটা সৃজনশীল প্র্যাকটিস করবো। সো তোমরা যারা বই খাতা নিয়েছো তারা হচ্ছে প্রশ্নটা একটু লিখে ফেলতে পারো। ঠিক আছে, আমি যখন পড়াবো তখন তোমরা হচ্ছে প্রশ্নটা একটু খেয়াল করবা। যেমন প্রথমে উদ্দীপকটা দেওয়া আছে, 1 নম্বরে হচ্ছে 5, 13, 21, 29, 37 এভাবে একটা কিছু সংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমরা হচ্ছে কি করব, কিছু এই অ্যান্সার গুলো বের করার চেষ্টা করবো। ওকে, অনেকে 2 লিখেছো, ভালো। এখন আমরা কিছু সৃজনশীল প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা 5, 13, 21, 29, 37 তারপর কমা দিয়ে আমরা অনেকগুলো নাম্বার লিখতে পারবো। তো এটা একটা উদ্দীপক। প্রথম প্রশ্নটা হচ্ছে যে প্রথম ক নাম্বারের যে প্রশ্নটা, এটা একটা সৃজনশীল। প্রথম প্রশ্ন হচ্ছে 29 ও 37। ওকে, 29 এবং 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তারপরে হচ্ছে যে খ নাম্বার হচ্ছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হবে। এই তালিকাতে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার কমা দিয়ে পরবর্তী সংখ্যাগুলো আমরা নির্ণয় করব যে এটা কোন প্যাটার্নে আছে। তারপরে হচ্ছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা একটা একটা করে অঙ্ক করব। তো কোন সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করে আমাদের সেটা একটু দেখা উচিত। ঠিক আছে, সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ, এই বেসিকটা যেহেতু এই অঙ্কে চলে আসছে, এটা আমাদের আলোচনা হয়নি, সো এটা আমরা লিখতে পারি যে সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি সমষ্টি রূপে প্রকাশ। চালু হয়ে যাবে। যারা অনেক আসলে ফেস করতেছো প্রবলেম, তাদের জন্য মূলত এটা। ঠিক আছে, ছোট ছোট ভিডিও দেওয়া আছে, দেখো এটা ক্লাসের ভিডিও। দেখো যে যে কোনো সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা পদ্ধতিটা কি সেটা আমরা একটু দেখি। সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে, তো 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোকে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এর মধ্যে 34টা সংখ্যাকে আমরা ওকে, অনেকে ছবি পাঠাচ্ছো। ওকে ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে, এগুলো আমরা দেখবো। তো 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোকে 34টা, এর মধ্যে 34টা সংখ্যা আছে যেগুলোকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা যদি বলি যে 2, একটা সংখ্যা দিল 2। ঠিক আছে, 2 কে আমরা কি লিখতে পারি, x স্কয়ার যোগ x স্কয়ার। ঠিক আছে, x স্কয়ার মানে প্লাস x স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার মানে 1। এটা মানে কি, এটা মানে হচ্ছে 1 যোগ 1 মানে হচ্ছে 2। ঠিক আছে, এইভাবে 1 থেকে 100-র মধ্যে যতগুলো সংখ্যা আছে সংখ্যাগুলোর মধ্যে 34টা সংখ্যা আছে যাদেরকে তুমি দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবা। ঠিক আছে, যেমন 2 কে প্রকাশ করা যায়। তারপর ধরো 5। ঠিক আছে, 5 কে আমরা কি লিখতে পারি, 1 বর্গ x স্কয়ার যোগ 2 স্কয়ার। ঠিক আছে, এটা মানে হচ্ছে 1 স্কয়ার মানে হচ্ছে 1, 2 স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে 4 একে 5। ঠিক আছে, তারপর আর কি করা যায়, কালার। আচ্ছা ঠিক আছে, কালার যদি সমস্যা হয় তাহলে আমি হোয়াইট নিয়ে নিচ্ছি। তারপর ধরো তারপর কি হতে পারে, 5 এর পর আর কি হতে পারে, 8 হতে পারে। তাহলে 8 সমান আমরা লিখতে পারি কি, 2 স্কয়ার যোগ 2 স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 2 স্কয়ার যোগ 2 স্কয়ার 4 যোগ 4 সমান 8। এইভাবে 1 থেকে 100-র মধ্যে অনেকগুলো সংখ্যা আছে, 34টা সংখ্যা আছে যাদেরকে আমরা এইভাবে বর্গের সংখ্যাগুলোকে দুইটা বর্গের সমষ্টি রূপে, কারণ এটা একটা বর্গ এটা একটা বর্গ, তাদের মাঝখানে আমি প্লাস দিছি, সো এটা হচ্ছে দুইটা বর্গের সমষ্টি 2। তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার দুটোকে যোগ করলে হয় 2। তারপর 5 একটা সংখ্যা, এটাকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে মানে যোগফল হিসেবে প্রকাশ করা যায়। যেমন 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 1 কে স্কয়ার করলে হয় 1 এবং 2 কে স্কয়ার করলে হয় 4, তাহলে 4 একে 5। তারপরে যেমন 8 কে কি ভেঙে কি লেখা যায়, 8 কে ভেঙে লেখা যায় যে তোমার 2 স্কয়ার মানে 2 এর বর্গ, স্কয়ার মানে তো বর্গ তোমরা জানো, তো 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে হচ্ছে কত, 4 যোগ 4 মানে হচ্ছে 8। ঠিক আছে, এইভাবে অনেকগুলো সংখ্যা আছে যাদেরকে আমরা বর্গের
সমষ্টি রূপে, সমষ্টি মানে যোগফল, এটা খেয়াল করবে, সমষ্টি রূপে প্রকাশ করা যায়। তো আমরা এই জিনিসটা তার বেশি কথা বলবো না, আমরা এটাকে একটু রিমুভ করে দিতে পারি। সো আমাদের প্রথম প্রশ্নতে আমরা চলে যাব 29 এবং আমরা প্রথমেই 29 এবং 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। যেমন ধর 29, ঠিক আছে, এটা আমরা শর্টকাট করে লিখে ফেলবো, তোমরা আমার সাথে সাথে লিখতে পারো। 29 এবং 37 এটাকে এতক্ষণ আমরা যেভাবে বলেছি যে সংখ্যাগুলোকে যে দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়, সেই পদ্ধতিতে 29 কে আমরা কিভাবে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি, এটা একটা প্যাটার্ন। এখানে আরো অনেকগুলো অঙ্ক আছে, আমরা এটাকে ডট ডট দিয়ে দেখাতে পারি। তাহলে এটা তোমরা আমার সাথে 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 লিখতে পারো, কারণ এটা একটা সৃজনশীল অঙ্ক এবং এটা বইয়ের একটা অঙ্ক, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এরকম অঙ্কগুলো আসবে এবং আমি বলেছি যে আমাদের জ্যামিতিক প্যাটার্ন বা ম্যাজিক বর্গ গঠনের যে একটা অংশ আছে, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা করাবো এবং নেক্সট ক্লাসে আমরা প্যাটার্ন শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে কিছু এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেল মাঝখান দিয়ে, এটা ভালো হয়েছে। সো কে বলতে পারবা যে 29 কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ওকে, একজন লিখেছে যে 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার, কোনো সমস্যা নেই। 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এটা মানে কত? এটা দেখো যে 2 আমরা যদি 2 কে বর্গ করি তাহলে কত হবে? 4। আর 5 কে যদি বর্গ করি তাহলে এটা হবে 25। ঠিক আছে, তাহলে আমরা যোগ করে পাবো 29। সো তোমরা এইভাবে সাজাতে পারো। আর যোগের বেলায় স্কয়ার আর আগে পরে কোনো সমস্যা নেই, তোমরা এইভাবে লিখতে পারো যে 5 স্কয়ার যোগ 2 স্কয়ার, এটা মানে 29। আবার তুমি যদি এভাবে লিখো 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার, একই কথা, এটা মানে হচ্ছে 29। তো যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 29 মানে হচ্ছে 2 এর বর্গ যোগ 5 এর বর্গ। ঠিক আছে, মাশাআল্লাহ, তোমাদের রেসপন্স দেখে মনে হচ্ছে যে তোমরা প্যাটার্ন চ্যাপ্টারটা তোমাদের বেসিক ক্লিয়ার হয়েছে এবং তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এতে করে আমারও সুবিধা হচ্ছে, কারণ তোমরা যদি না বুঝো তাহলে আমাকে ওই জায়গাতে একটু সময় বেশি দিতে হবে। সো তোমরা যদি বুঝতে পারো তাহলে আমরা ইনশাআল্লাহ একই স্পিডে সামনের দিকে যেতে পারবো। সো ওকে, একদিন লিখেছো এটা। তারপর 37, ঠিক আছে, 37 এর ক্ষেত্রে কি হবে? 37 এর ক্ষেত্রে আমরা জানি যে 6 6 36, ঠিক আছে, 636, তাহলে আর এক স্কয়ার, তুমি চাইলে এভাবে লিখতে পারো 1 স্কয়ার যোগ 6 স্কয়ার, ঠিক আছে, এভাবে লিখতে পারো। অথবা তুমি চাইলে আগে 6 স্কয়ার লিখতে পারো, পরে 1 স্কয়ার লিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট তুমি সিরিয়ালি লিখো, 1 স্কয়ার মানে হচ্ছে 1, আর 6 স্কয়ার মানে হচ্ছে 6 গুণ 6, 6 গুণ 6 মানে 36। তো 36 আর 1 যোগ করলে হয় 37। ঠিক আছে, আমাদের ক নাম্বার ক্লিয়ার। সো আমরা এখানে সময় নষ্ট না করি ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। সো আমি এবার এটা মুছে দিচ্ছি। এবার চলে আসি খ নাম্বারে। খ নাম্বার তোমরা আমার সাথে সাথে বলবে এবং লিখে নিবা। খ নাম্বার হচ্ছে যে এটা একটা প্যাটার্ন, তাই না? 5 13 21 29 37 বলেছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। প্রশ্নে বলা হয়েছে যে তালিকার এটা একটা প্যাটার্ন, তাই না? সংখ্যাগুলো কমা দিয়ে দেওয়া আছে 5 13 21 29 এবং 37। সো তোমাদেরকে বের করতে হবে যে পরবর্তী 4টা সংখ্যা, কারণ 37 এর পরে যে সংখ্যাগুলো আমরা জানি না। ঠিক আছে, আমরা হচ্ছে খেয়াল করবো যে এটা কোন ধরনের প্যাটার্ন, তারপর সেই আলোকে আমরা পরবর্তী 4টা সংখ্যা নির্ণয় করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা একটু খেয়াল করতে পারি যে সংখ্যাগুলোর মধ্যে পার্থক্যটা কত। ঠিক আছে, একটা জিনিস দেখো, 5 এবং 13 তাদের মধ্যে পার্থক্য কত? 8, 8 5 13। ঠিক আছে, তারপর 13 এবং 21 তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 8, 21 থেকে 29 পার্থক্য হচ্ছে 8, 29 থেকে 37 এর মধ্যে পার্থক্য হচ্ছে 8। সো মজার বিষয় হচ্ছে যে প্রশ্ন, এই যে অঙ্কগুলো আছে, যে এই যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলোর মধ্যে যে পার্থক্য, এটা একটা কনস্ট্যান্ট পার্থক্য। মানে হচ্ছে যে কোনো ধরনের হয় না যে প্রথমটা পার্থক্য হচ্ছে 8, পরেরটা 10, এরপরটা 20, কিন্তু এলোমেলো পার্থক্য না, একটা সিম্পল একটা কনস্ট্যান্ট পার্থক্য। ঠিক আছে, একটা ফিক্সড একটা পার্থক্য। সো আমরা ইজিলি বুঝতে পারছি যে নেক্সট চারটা সংখ্যা হবে যে 37 আছে আমাদের এখানে লাস্ট নাম্বার। সো 37 এর সাথে 8 যোগ করব, তারপর যে সংখ্যাটা আসবে তার সাথে আবার 8 যোগ করব, এইভাবে আমরা 8 যোগ করে করে 4টা সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো আমাদের 37 পরবর্তী, 37 তালিকার পরবর্তী মানে 37 পরবর্তী 4টা সংখ্যা নির্ণয় করতে হবে। তো সিম্পলি এইভাবে যোগ করতে হবে, 37 যোগ 8। ঠিক আছে, 37 আর 8 যোগ করলে কত হবে? কে বলতে পারবে? 45, তাই না?
37 এবং 8 যোগ করলে হবে 45। তোমরা আমার সাথে সাথে লিখে নাও যে তালিকার পরবর্তী 4টা সংখ্যা কত হবে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে 8, তার মানে 8 8 করে বৃদ্ধি পেয়েছে, সংখ্যাগুলোর পরিমাণ 8 8 করে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে 45-এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে কত হবে? 8 5 13, 3 and then হাতে 1 5, সো এটা হবে 53। 45-এ 8-এর সাথে যোগ করলে হবে 53। 53-এর সাথে যদি আবার আমি 8 যোগ করি তাহলে কত হবে? 8 আর 3 হচ্ছে কত? 11, হাতে হচ্ছে 1, তাহলে 61। আর একটা সংখ্যা লাগবে, 61-এর সাথে 8 যোগ করো, কত হবে? 69। 45, তার তালিকার পরবর্তী সংখ্যাগুলো আমরা বলতে পারি যে 45, 53, 61 এবং 69 and so on। তারপর আমরা 8 যোগ করতে করতে আমরা অনেকগুলো সংখ্যা আমরা বের করতে পারবো। সো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো, এটা খুবই একটা সহজ একটা সৃজনশীল এবং গুরুত্বপূর্ণ সৃজনশীল। সো তোমরা লিখে নাও। তাহলে তালিকা তোমরা লিখবা যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা হলো, এই কথাটা লিখে তারপরে এখান থেকে 45, 53, 61 এবং 69 কমা দিয়ে লিখে ফেলো, তাহলে আমাদের খ ক্লিয়ার হয়ে যাবে, আমাদের খ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, অনেকে লিখতেছো মাশাআল্লাহ, তার মানে তোমাদের কনসেন্ট্রেশন আছে। ওকে, সো আমি তাহলে চলে যাব গ নাম্বারে। আমাদের এই সৃজনশীলের গ নাম্বার যেটা লাস্ট অঙ্ক, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। সো আমরা অলরেডি একটা প্যাটার্ন পেয়েছি যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। সো আমরা কি করতে পারি এখন? আচ্ছা, আমরা প্রথমে জাস্ট লিখতে পারি যে সংখ্যাটা কি ছিল, 5 3 13 21 29 37। আর লিখতে হবে না, আমরা জানি আমরা পরবর্তীতে 45 পেয়েছিলাম, এইভাবে আমরা অনেকগুলো নাম্বার পেয়েছিলাম, তো আর লিখবো না, সমস্যা নাই। তো এটা ছিল আমাদের যে প্যাটার্নটা, এই যে এখানে যে তালিকা আছে, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। তো আমরা জানি যে প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্রটা আমরা জানি, কিন্তু আমরা 5 এখানে আছে এবং 5 থেকে 5 হচ্ছে আমাদের প্রথম সংখ্যাটা আছে, এবং হচ্ছে যে প্রথম 50টি সংখ্যার সমষ্টি মানে 50 নাম্বার যে অঙ্কটা আছে, সংখ্যাটা আছে, ওইটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের জ্যামিতিক প্যাটার্নের সূত্রটা ইউজ করতে হবে। তো জ্যামিতিক প্যাটার্নের সূত্রটা আমরা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন নিয়ে এবং 3 এবং 4 5 6 এগুলোর যে ম্যাজিক বর্গ গঠন আছে সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো আজকে আমাদের এই অঙ্কের জন্য এই কথাটা একটু বলতে হবে, আমাদের একটু আলোচনা করতে হবে যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। এখানে 5 13 21 29 37 45, এখানে 5-6টা অঙ্ক আছে। তো আমাদের প্রথম 5 থেকে শুরু করে এই যে ইন্টারভাল আছে, 5 থেকে শুরু করে যে 8 8 করে যে পার্থক্য, সো আমরা প্রথমে একটা জিনিস দেখতে পারি যে পার্থক্যটা হচ্ছে 8 করে। সো এটাও একটা বিষয়, 8 করে পার্থক্য, এটা আমরা খেয়াল করলাম। সো পার্থক্য হচ্ছে 8। ঠিক আছে, জ্যামিতিক প্যাটার্ন নির্ণয়ের একটা সূত্র আছে। আমরা যদি এটা লিখি যে জ্যামিতিক প্যাটার্নের জ্যামিতিক প্যাটার্নের যে বীজগাণিতিক রাশিমালা, সেটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, আগে সূত্রটা লিখি, তারপর তোমাদেরকে আমি বোঝাচ্ছি। ঠিক আছে, কেউ কি কিছু লিখতেছো? কি অনেকে অ্যান্সার লিখে দিচ্ছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাদের ভালো প্র্যাকটিস হয়েছে তাহলে।
তাহলে জ্যামিতিক প্যাটার্নের বীজগাণিতিক রাশিমালার যে সূত্রটা সেটা হচ্ছে যে সংখ্যাগুলোর মধ্যে যে পার্থক্য হয়, যে প্যাটার্নটা দেয়া থাকে তাদের মধ্যে যে পার্থক্য হয়, পার্থক্যের সাথে ক গুণ করতে হয়, তারপরে হচ্ছে যোগ দিয়ে প্রথম সংখ্যা থেকে পার্থক্যটা বিয়োগ করতে হয়। ঠিক আছে, তো এই অঙ্কের ক্ষেত্রে তোমরা দেখো যে এই অঙ্কের ক্ষেত্রে যেটা আসে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে 8। ঠিক আছে, 8 গুণ ক, বা আমরা ডিরেক্টলি 8 ক লিখতে পারি। 8 গুণ ক মানে 8 ক, তারপর আমরা যোগ দিয়ে লিখতে পারি প্রথম সংখ্যা হচ্ছে 5, প্রথম সংখ্যা, তারপর হচ্ছে বিয়োগ পার্থক্য। ঠিক আছে, তাহলে আমরা প্রথম সংখ্যা হচ্ছে 5 এবং পার্থক্য হচ্ছে 8। তাহলে এই রাশিটা কি দাঁড়াবে? এই যে একটা বীজগাণিতিক ফর্মুলা দ্বারা আমাদের এখানে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে 8 ক ওকে যোগ, দেখো এখানে হচ্ছে যে 5 থেকে 8 যদি বিয়োগ করা হয়, 5 থেকে 8 বিয়োগ করলে কি হবে? -3 হবে না? কারণ হচ্ছে 5 থেকে 8 বড় সংখ্যা, সো 5 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে এটা -3 হয়। তো ঘুরে ফিরে আমাদের যে রাশিটা হবে এরকম 8 ক যোগ প্লাসে মাইনাসে মাইনাস, সো -3। ঠিক আছে, 8 ক -3, 8 ক বিয়োগ 3, 8 ক বিয়োগ 3, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের যেই জ্যামিতিক প্যাটার্নের বীজগাণিতিক রাশিমালা। মানে হচ্ছে যে এই অঙ্কের আমাদের হচ্ছে পরবর্তী যে সংখ্যাগুলো আছে সেটা নির্ণয় করার জন্য যে একটা বীজগাণিতিক একটা রাশি তৈরি হয় বা একটা সূত্র তৈরি করা যায়, সেটা হচ্ছে 8 ক বিয়োগ 3। ঠিক আছে, 8 ক বিয়োগ 3। তো আমাদের কাজ হচ্ছে যে প্রথম কয়টি 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা 50তম পদটা বের করতে পারি। তো আমরা যদি লিখি যে উপরে লিখি যে 50তম পদ, 50তম পদ কি হবে? 50তম পদ, সো 50তম পদ আমরা যে এখন সূত্রটা তৈরি করলাম এই সূত্রের মধ্যে আমরা লিখে দেব। আমরা এখানে লিখবো যে এখানে হচ্ছে ক সমান আসলে 50। ঠিক আছে, 50তম পদ, তাহলে আমাদের সূত্র হচ্ছে 8 ক, তাহলে 8 গুণ 50, তারপরে হচ্ছে কত? বিয়োগ 3। ঠিক আছে, তাহলে আমরা জানি যে আমরা যদি এখান থেকে ইজিলি করে ফেলি 5 8 কত? 40, একটা শূন্য বাড়বে, 400 বিয়োগ 3। ঠিক আছে, তাহলে কত হবে? 397। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 50তম পদটা হবে 397, মানে 5 থেকে শুরু হয়েছে, 5 থেকে শুরু হয়েছে এবং 8 8 করে যোগ করে যদি আমি 5 তো আমার প্রথম পদ, তার আরো 49টাও আমি যদি 8 যোগ করে যাই তাহলে আমি 50তম পদ পাবো 397। ঠিক আছে, 397। তাহলে আমরা এবার কি বলতে পারি? আচ্ছা, যদি তোমরা লিখো সাথে সাথে তাহলে আমি একটু ওয়েট করব। তো এখানে যেটা আছে যে 397, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা কি বুঝো নাই? দেখো প্রশ্নটা হচ্ছে যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। মানে এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে 5 13 21 29 37, তারপর আমরা খতে বের করেছিলাম 4টি সংখ্যা, তাহলে 45 12 আছে। তো গ নম্বর প্রশ্নটা হচ্ছে যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো আমরা হচ্ছে যে সংখ্যার সমষ্টি নির্ণয় করার সূত্র আমরা শিখেছিলাম, কিন্তু প্রশ্নে কিন্তু সবগুলো সংখ্যা দেয়া নাই। তো আমাদেরকে হচ্ছে প্রথম সংখ্যাটা এবং শেষ সংখ্যাটা, আমরা জানি যে প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করার নিয়ম হচ্ছে কি? নিয়ম হচ্ছে যে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তো আমাদের প্রথম পদ আছে 5, কিন্তু 50তম পদটা নাই। এখানে যে আরো অনেকগুলো সংখ্যা আছে এবং বলছে 50টি সংখ্যার সমষ্টি কত, তাহলে 50তম যে সংখ্যাটা আছে সেটা নাই। তো আমরা প্রথম পদ পেয়েছি, শেষ পদটা আমাদের দরকার আছে। যদি আমরা শেষ পদ না পাই তাহলে হচ্ছে আমরা সমষ্টি বের করতে পারবো না সূত্র ব্যবহার করে।
এই জন্য আমরা কি করেছি, আমরা হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য দেখেছি 8 করে, ঠিক আছে। এবং এটাকে একটা জ্যামিতিক প্যাটার্নের মধ্যে সাজানো যায়, ঠিক আছে। এটা বোঝাচ্ছি, যদি কারো একটু প্রবলেম থেকে যায় ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমরা জ্যামিতিক প্যাটার্নের কনসেপ্টটা নেক্সট ক্লাসে একবার ভালো করে আলোচনা করব, ঠিক আছে। আজকে আমি অঙ্কের মধ্যে কথা বলছি, ওইটা নেক্সট ক্লাসে হচ্ছে হ্যাঁ। তাহলে জ্যামিতিক প্যাটার্নের বীজগাণিতিক যে রাশিমালা, এবং সেটা হচ্ছে দেখো, তাহলে আমরা এভাবে পেলাম পার্থক্য গুণ ক, তারপর হচ্ছে এটা সূত্র, ঠিক আছে। পার্থক্য গুণ ক, তারপর প্রথম সংখ্যা থেকে পার্থক্যটা বিয়োগ করতে হয়। তাহলে এখানে পার্থক্য হচ্ছে 8, সংখ্যাগুলো পার্থক্য হচ্ছে 8। তাহলে 8 ক প্লাস এখানে হচ্ছে প্রথম সংখ্যা হচ্ছে 5, প্রথম সংখ্যা হচ্ছে 5 বিয়োগ পার্থক্য হচ্ছে 8, তাহলে আমরা 8 লিখলাম। তাহলে এখানে সমাধান করে সিম্পলিফিকেশন করে আমরা কি পাই, যে এই যে সূত্রটা হয়েছে সেটা হচ্ছে 8 ক বিয়োগ 3, ঠিক আছে। আমরা এবার যদি 50তম পদ পেতে চাই, তাহলে আমরা এই সূত্রের মধ্যে আমরা কয়ের পরিবর্তে বসাবো কত, 50। তো 8 এর সাথে 50 আমরা গুণ করব, তার থেকে 3 বিয়োগ করব, তাহলে আমরা পাবো 397। ওকে, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে যে 50টি প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করা, ঠিক আছে। এবার আমরা সিম্পল সূত্রে চলে যাব। তাহলে আমরা লিখতে পারি যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি। প্রথম 50 সংখ্যা সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ, তারপর হচ্ছে গুণ দিবা, গুণ হচ্ছে পদ সংখ্যা, ঠিক আছে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 5, আমরা 50তম পদ মানে 50তম পদ বা শেষ পদটা পেয়েছি কত, 397। তার সাথে আমাদের পদ কয়টা, 1 থেকে প্রথম 50টা, সব পদ হচ্ছে 50, তারপর আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এবার একটা সমাধান করতে হবে যে 5-এর সাথে যদি আমরা 397, আচ্ছা এখানে একটা জিনিস দেখো যে আচ্ছা আমরা একটা সমাধান করব শুধু, সেটা হচ্ছে যে 5 এবং 397 এটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 5 সাথে 12, 402, ঠিক আছে। 402 গুণ 50 ভাগ 2, তো আমরা যদি 2 দিয়ে 50কে ভাগ করি তাহলে কত হবে, 25। তাহলে 402 গুণ 25, ঠিক আছে। এটা আমি একটু হিসাব করে দেখি কত হয়। ওকে, যদি আমরা গুণ করি তাহলে দেখা যাচ্ছে ক্যালকুলেটরে গুণ করলে কি চলে আসবে, 10,050, ঠিক আছে। এটা উত্তর হবে 10,050। অনেকেই আচ্ছা বলতেছে বই থেকে করাচ্ছে কিনা, আচ্ছা দাঁড়াও, আচ্ছা আমি তোমাদের বইটা একটু ওপেন করে দেখতেছি। দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার দেখো, পৃষ্ঠা নাম্বার হচ্ছে মেবি 13 নাকি 11, পৃষ্ঠা নাম্বার 11। ওকে, বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 11, তোমাদের মেইন বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 11 এবং হচ্ছে অঙ্ক নাম্বার হচ্ছে 13, ঠিক আছে। আমি বই থেকে নিয়েছিলাম, এখন নাম্বারটা আমি একটু খেয়াল করলাম, সেটা হচ্ছে তোমাদের বইয়ের, এটা বইয়ের একটা অঙ্ক, ঠিক আছে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 11 এবং অঙ্ক নাম্বার 13, ঠিক আছে। তবে বইয়ের বাইরে কিছু অঙ্ক করানো হবে, বইয়ের বাইরে থেকে বলতে হচ্ছে অনুশীলনী অথবা উদাহরণ এর মধ্যে থেকে করানো হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে বইয়ের অঙ্ক,
ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 10,050। ওকে, তারপরে আসো আমাদের নেক্সট অঙ্কটাতে। যে অঙ্ক, এই অঙ্কটা দেখো যে তৃতীয়, এখানে এটা একটা জ্যামিতিক প্যাটার্নের অঙ্ক আছে এবং আজকে আমরা ওকে আমরা দেখি আমাদের সময় যতটুকু হয় আমরা চেষ্টা করব ততটুকু করার জন্য। যদি বাকি অঙ্কগুলো না করা যায় ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এই অঙ্কগুলো এবং পাশাপাশি জ্যামিতিক প্যাটার্নের যে বেসিকটা আছে সেটা নিয়ে আলোচনা করে আমরা ইনশাআল্লাহ আমাদের 4 নম্বর ক্লাসে আমরা প্যাটার্ন শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এইটা একটা জ্যামিতিক প্যাটার্ন এবং এইটা এই অঙ্কটা বইয়ে আছে। এটা বইয়ের 12 নম্বর অঙ্ক। ঠিক আছে, বইয়ের 12 নম্বর অঙ্ক। তো জ্যামিতিক প্যাটার্নের মাত্র যে একটা সূত্রের কথা বলেছি, এটা জ্যামিতিক প্যাটার্ন, এটা বইয়ের 12 নম্বর অঙ্ক, পৃষ্ঠা নাম্বার 11 এবং বইয়ের মধ্যে এটা 12 নম্বর অঙ্ক। জ্যামিতিক প্যাটার্নের বেসিকটা নিয়ে আজকে কথা বলার একটা সুযোগ দরকার ছিল, কিন্তু যেহেতু সৃজনশীল এবং এমসিকিউ এর কথা বলছি এজন্য। ওকে, ওয়ালাইকুম আসসালাম, তুমি কি এখন জয়েন করেছো? ওকে, আমাদের তো আর 15 মিনিট আছে। দেখি ইনশাআল্লাহ যদি এটা শেষ করতে পারি তাহলে কিছুটা ফ্রুটফুল হবে ক্লাসটা। তারপরে বাকি কিছু সৃজনশীল আর জ্যামিতিক প্যাটার্ন বা ম্যাজিক বর্গ নিয়ে কথা বলে ইনশাআল্লাহ আমরা এই ক্লাসটা শেষ করতে পারবো, এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে, এটা বইয়ের 12 নম্বর অঙ্ক, যাদের বই আছে তারা একটু খেয়াল করো ইনশাআল্লাহ যে এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক বইয়ের। ঠিক আছে, এখানে তিনটা দেখো একটা জ্যামিতিক প্যাটার্ন দেওয়া আছে, তিনটা চিত্র দেওয়া আছে দেখো। ঠিক আছে, এখানে এটা একটা জ্যামিতিক প্যাটার্ন এবং এখানে হচ্ছে তৃতীয় চিত্রে দিয়াশলাই কাঠি। ঠিক আছে, দিয়াশলাই কাঠি দিয়ে এগুলো বানানো হয়েছে। সো তৃতীয় চিত্রে দিয়াশলাই এর কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে। এটা প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র এবং এটা তৃতীয় চিত্র। প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করবে তা ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা যদি একটা এখানে যে কাঠিগুলো আছে এটা একটা প্রথম, এগুলোর টোটাল সংখ্যা হচ্ছে একটা প্রথম সংখ্যা, তারপর এগুলোর সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা। প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে তা ব্যাখ্যা করতে হবে। শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন, মানে হচ্ছে 100তম প্যাটার্ন তৈরি করতে এখানে দিয়াশলাই এর কাঠির সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, এখানে কাঠি দিয়ে আসলে এই ত্রিভুজগুলা বানানো হয়েছে, প্যাটার্ন জ্যামিতিক প্যাটার্ন যেগুলো সেগুলো তৈরি করা হয়েছে। আচ্ছা, অঙ্কে ভুল আছে তাই না? তাহলে মেবি টাইপিং সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখতেছি। ওকে, কি লিখেছে? চতুর্থ। ওকে, চতুর্থ লিখেছে। ওকে ঠিক আছে, দাঁড়াও আমি একটু মিলিয়ে নিচ্ছি বইয়ের সাথে। ঠিক আছে, সো ওকে, আমি দুঃখিত, এখানে বইয়ের এখানে চতুর্থ লেখা, চতুর্থ ব্যয় করতে, কারণ তৃতীয় চিত্রে তো অলরেডি দেয়া আছে। সো আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সো বইয়ের 12 নম্বর, এখানে তৃতীয় জায়গায় চতুর্থ হবে। ঠিক আছে, চতুর্থ চিত্রে দিয়াশলাই এর কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে চিত্র থেকে কি দেখা যায় বলো তো? প্রথমটাতে কয়টা আছে কাঠি? 1 2 3। তারপরটাতে কয়টা আছে? 3 4 5। ওকে, তারপর কয়টা আছে? 3 3 4 5 6 7। ঠিক আছে, প্রথম চিত্রে আছে কয়টা? 3টা। তাহলে 3 5 7, তাহলে 4 নাম্বার যে দিয়াশলাই কাঠি তার সংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে সেখানে কত হবে? আমরা যে সিকোয়েন্সটা দেখতেছি এখানে পার্থক্য কত করে যাচ্ছে? 3 থেকে 5, এখানে পার্থক্য হচ্ছে 2। 5 থেকে 7 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। তাহলে একই প্যাটার্ন যদি হয় তাহলে এটা কত হবে? 9। ঠিক আছে, তাহলে তোমরা এখানে একটা কি করতে পারো? ওকে, তোমরা চাইলে এখানে একটা চিত্রটা লিখতে পারো যে চতুর্থ, এই যে তোমরা এইভাবে চিত্রটা অঙ্কন করে নাও, এইভাবে কি করবে? বৃদ্ধি পাবে। তারপরে পরবর্তী অংশটা কি হবে? এইভাবে বাড়তে থাকবে, রাইট? তাহলে এখানে আমরা হিসাব করে দেখতে পাচ্ছি যে এখানে 9টি আছে। সো লিখতে পারো যে চতুর্থ প্যাটার্নটি হলো চতুর্থ প্যাটার্নটি হলো
হলো এটা, এবং হচ্ছে লিখবা যে সুতরাং চতুর্থ চিত্রে দিয়াশলাই কাঠির সংখ্যা হচ্ছে 9 বা 9টি। ঠিক আছে, চতুর্থ প্যাটার্নটি হলো এটা, কারণ তোমরা হচ্ছে পরবর্তীতে দেখতে পাচ্ছ কিভাবে শেপটাকে এটা বেড়ে গিয়েছে। তো চতুর্থ চিত্রে দিয়াশলাই কাঠির সংখ্যা হবে 9, কারণ হচ্ছে দেখতে পাচ্ছ যে 3 থেকে 5, 5 থেকে 7, 2 2 করে পার্থক্য হচ্ছে 2 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। মাশাআল্লাহ, অনেকে এগুলো করতে পেরেছে। ওকে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে চতুর্থ চিত্রে দিয়াশলাই কাঠির সংখ্যা হচ্ছে 9টি হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা মুছে দিব। তাহলে এইভাবে বুঝতে হবে যে পার্থক্যটা কিভাবে তৈরি করা হয়েছে। তার মানে হচ্ছে যে এখানে যেহেতু 3 ছিল, 3 এখানে ছিল 5, টোটাল 5 7, তারপরে 4 নাম্বারটা তো 9 ছিল, এবং আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 2 করে। তো তারপরে কি হবে, 2 করে ছিল। ঠিক আছে, তারপরে যদি পরবর্তী হবে 9 এর পরে 2 বাড়বে 11 হবে। তাহলে এটা গেল খ নাম্বার। খ নাম্বার বলা হয়েছে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করবে তা ব্যাখ্যা করো। এটা খুবই একটা সহজ বিষয়, যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলোর মধ্যে যে পার্থক্য আছে সেগুলো হচ্ছে 2 করে, রাইট? পার্থক্য হচ্ছে 2 করে। ঠিক আছে, তাহলে পরবর্তী সংখ্যাগুলো কি হবে? দেখো, প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করবে তা ব্যাখ্যা করো। তাহলে তুমি লিখতে পারো যে আমরা দেখতে পাচ্ছি, বা এখানে বলবা যে এখানে হচ্ছে যে সংখ্যাগুলোর মধ্যে মধ্যকার পার্থক্য হচ্ছে 2। ঠিক আছে, তার মানে হচ্ছে পরবর্তী সংখ্যাটি হবে সংখ্যাগুলোর সাথে 2 করে যোগ করতে হবে। ঠিক আছে, এইভাবে লিখতে হবে তোমাদেরকে। তুমি লিখতে পারো যে প্রদত্ত তালিকার বা প্রদত্ত তালিকার সংখ্যা বা সংখ্যার প্যাটার্নটা হচ্ছে এরকম যে সমসম্বন্ধে লেখা যায়, যে অথবা কলম দিয়ে লিখি, যেমন প্রথমটাতে ছিল 3টা কাঠি, তারপর এটা হচ্ছে 5টা, তারপরে 7, এভাবে, তাই না? তারপরে এই 3টাতে দেয়া আছে, তাহলে পরবর্তীগুলো কি হবে? তাহলে আমরা এখানে বলতে পারি যে পার্থক্য হচ্ছে 2, কারণ আমরা দেখতে পাচ্ছি যে 3 থেকে 5-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। 3 থেকে 5-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, 5 থেকে 7-এর মধ্যে পার্থক্য 2। তাহলে পার্থক্য যদি 2 হয়, তাহলে পরবর্তী সংখ্যাগুলো কি হবে? পরবর্তী সংখ্যাগুলো হবে 3, 5, 7, তারপরে কি 9, 11। ঠিক আছে, এইভাবে পরবর্তী সংখ্যাগুলো পাওয়া যাবে। ঠিক আছে, কে কিছু লিখছে? অনেকে 11 লিখেছো। আচ্ছা, 9, 11। ওকে, মাশাআল্লাহ। তো এইভাবে বাড়বে আর কি। ঠিক আছে, তারপর 2 2 করে বাড়তে থাকবে। এটা গেল। তারপর হচ্ছে গ নাম্বার। ঠিক আছে, আমরা একটু দ্রুত যাই, যদিও আমাদের পরবর্তী অঙ্কগুলো মনে হয় আজকে করা যাবে, বাট আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করে নিব ওইগুলা, পাশাপাশি বেসিক গুলো শেষ করে নিব, তাহলে আমাদের একটা ক্লাসে শেষ হয়ে যাবে। গ নাম্বার, শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেশলাইয়ের কাঠি প্রয়োজন? আচ্ছা, আমি ক্লাস শেষে তোমাদেরকে জিজ্ঞেস করবো যে তোমাদের যদি জ্যামিতিক প্যাটার্ন ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে এই প্যাটার্ন আর ক্লাস না নিলেও হবে। আর যদি মনে হয় যে তোমাদের কিছু, তারও আমি জিজ্ঞেস করবো, যদি এগুলো তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে একটা ক্লাস নেব। শততম প্যাটার্ন তৈরিতে, শততম মানে 100। ঠিক আছে, শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেশলাই কাঠির প্রয়োজন হবে? 100তম, কারণ আমরা তো অলরেডি এতক্ষণ যেগুলো পেয়েছি, এটা 1 নাম্বার ছিল, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এভাবে বের করেছি, মানে 3, 5, 7, 9, 11, এগুলো তো প্রথম 4-5টা প্যাটার্ন। ঠিক আছে, 4-5টা সংখ্যা। এখন আমাদের 100তম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দেশলাই কাঠির প্রয়োজন হবে? কে বলতে পারবে?
এটার জন্য আমরা খুবই একটা সহজ সূত্র আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের অঙ্কটা আমরা খ থেকে পাই আমাদের সংখ্যাগুলো কি ছিল 3 5 7 9 এখানে রাখতে পারি অথবা 11 লিখি আমরা ডট 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 দিয়ে দিই আমরা বোঝাই যে আমাদের সংখ্যাগুলো আছে এইভাবে 2 2 করে বেড়ে যাচ্ছে তো শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়ে আসলে লাগবে শততম মানে 100তম তাদের মধ্যে পার্থক্য কত পার্থক্য হচ্ছে 2 করে তো আমাদের সূত্রটা কি ছিল আমি যদি সূত্রটা তোমাদের লিখি আচ্ছা সূত্রটা যদি লিখি দেখো ঠিক আছে এই আমরা যদি লিখি যে উক্ত প্যাটার্নের জন্য বীজগাণিতিক যেই রাশিমালা মানে সূত্রটা আমরা তৈরি করব দেখি তোমাদের মনে আছে কিনা সূত্রটা কি ছিল সূত্রটা ছিল কি যে সংখ্যাগুলো পার্থক্য ঠিক আছে আমরা শুধু পার্থক্য লিখতে পারি পার্থক্য গুণক যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য ঠিক আছে সূত্রটা ছিল এটা পার্থক্য গুণক যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য তাহলে পার্থক্য কত এখানে 2 করে তাহলে 2 ক যোগ প্রথম সংখ্যা হচ্ছে 3 ঠিক আছে আর পার্থক্য হচ্ছে 1 সরি পার্থক্য হচ্ছে 2 ওকে সো পার্থক্য ছিল আমাদের 2 করে পার্থক্য তাহলে আমরা আমাদের সূত্রটা কি হবে 2 ক যোগ 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1 তাহলে আমাদের সূত্রটা তৈরি হবে 2 ক যোগ 1 2 ক যোগ 1 তাহলে আমাদের শততম মানে 100তম প্যাটার্ন কত 100তম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেশ লাগবে 100তম প্যাটার্ন তৈরিতে একশোতম প্যাটার্ন তৈরিতে দেশলাই লাগবে দেশলাই কাঠি আর কি কাঠি লিখি দেশলাই কাঠি লাগবে কত আমাদের যে সূত্রটা তৈরি হয়েছে সেখানে আমরা কয়ের পরিবর্তে 100 বসাবো তাহলে 2 ক মানে 2 গুণ 100 বিয়োগ হচ্ছে সরি যোগ হচ্ছে 1 ঠিক আছে তাহলে এবার এটাকে সিম্পল সমাধান করো 2 আর 100 গুণ করলে কত হবে 200 যোগ 1 তাহলে হবে 201 তাহলে আমাদের উত্তর হবে 201 ঠিক আছে ওকে মাশাআল্লাহ কেউ কেউ 201 লিখেছো আবার কেউ কেউ লিখেছো 199 সমস্যা কি বলো 199 কেন হয়েছে এর ব্যাখ্যা কি 2 ক যোগ 1 যদি হয় কারণ আমরা জানি 2 গুণ 100 মানে 200 2 গুণ 100 মানে 200 তাহলে এখানে আবার 199 কেন আসলো ওকে কেউ লিখেছে 200 না 200 হবে না যাদের কনফিউশন আছে তারা ঠিক করে নাও কারণ আমরা বলছি শততম মানে 100তম তাহলে ক সমান 100 তাহলে 2 আমাদের সূত্র আসছে 2 ক যোগ 1 তাহলে 2 ক মানে কত 200 আর 1 যোগ করে দাও তাহলে 201 ঠিক আছে 201 কারো যদি কনফিউশন থাকে তাহলে সূত্রটার দিকে তাকাও 2 ক যোগ 1 মানে হচ্ছে 200 যোগ 1 মানে হচ্ছে 201 ঠিক আছে আচ্ছা ঠিক আছে এতটুকু পর্যন্ত হলো এখন আমাদের আরো 2টা অঙ্ক ছিল বাট আমরা সময় আসলে হয়ে ওঠে না আমি যদি খুব দ্রুত অঙ্ক করি তাহলে তোমরা বুঝতে পারবে না তাহলে এবার আমাকে ক্লিয়ার করো যে আমাদের প্যাটার্ন অধ্যায়ের মোটামুটি বলা যায় যে 90% আমাদের কভার হয়েছে 10% কেন কভার হয়নি সেটা আমি বলছি সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে এতগুলো পার্ট ছিল আমাদের ফিবোনাকি সিরিজ ছিল প্যাটার্ন কি ছিল তারপরে হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল তারপরে এই অঙ্কগুলো ছিল জ্যামিতিক প্যাটার্নের বিষয়টা ছিল তো এখন জ্যামিতিক প্যাটার্ন
বিষয়টা আমার হয় না আর বোঝাতে হবে, জ্যামিতিক প্যাটার্ন জিনিসটা আমি বোঝাতাম, সেটা অলরেডি হয়ে গিয়েছে। জ্যামিতিক প্যাটার্নের কথাটা আজকে চলে এসেছে অলরেডি। কারণ জ্যামিতিক প্যাটার্নের মেন সূত্র হচ্ছে এটা, পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। সো এই জিনিসটা আমি আবার হয়তো আলোচনা করতাম, সেটা অনেকটা আবার হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে যে কিছু ম্যাজিক বর্গের কিছু বিষয় আছে। ম্যাজিক বর্গ কিভাবে গঠন করতে হয়, 3-এর ম্যাজিক বর্গ, 4-এর ম্যাজিক বর্গ, 5-এর ম্যাজিক বর্গ, এটা একটা এগুলা একটা একটা প্যাটার্নের অংশ। তোমরা কি এটা জানো? তোমরা কি ম্যাজিক বর্গ গঠন করতে পারো? 3, 4, 5 বা 6 এর এগুলোর ম্যাজিক বর্গ গঠন করতে পারো কিনা তোমরা আমাকে একটু জানাও। কারণ আমাদের এই অধ্যায়ের 90 প্লাস, ঠিক আছে, 90 প্লাস। ওকে, অনেকে জি স্যার লিখতেছো। আচ্ছা, অলরেডি 90% বা তার বেশি কভার হয়ে গেছে, কিন্তু অল্প কিছু বাকি আছে। সো আমরা কি প্যাটার্ন চ্যাপ্টারটা এখানেই শেষ করে দিব, নাকি নেক্সট ক্লাসে আমরা প্যাটার্ন করব? তোমাদের কি ইচ্ছা আমাকে জানাতে পারো। আমাদের সময় প্রায় শেষ, আমরা 2-3 মিনিট কথা বলতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের যেহেতু ক্লাস প্রায় শেষের দিকে, তোমাদের কিছু বলার থাকলে আমাকে বলতে পারো ইনশাআল্লাহ, যে আমাদের তোমাদের কোথাও বুঝতে প্রবলেম কিনা, অথবা আরেকটা ক্লাস হলে ভালো হয়। আচ্ছা, আরেকটা ক্লাস হলে ভালো হয়, কারণ হচ্ছে এখানে কিছু অংশ বাকি আছে, সেটা হচ্ছে যে ম্যাজিক বর্গ, অথবা আমাদের বইয়ের যে কিছু অঙ্ক আছে, বইয়ের কিছু এমসিকিউ আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে এই দুইটা সৃজনশীল তোমরা এমসিকিউ গুলো তোমরা এক নজর দেখে নিবা। তবে এই দুইটা সৃজনশীল বইয়ের যে দুইটা সৃজনশীল করালাম আজকে, এই দুইটা তোমরা ইনশাআল্লাহ করে নিবা, ঠিক আছে? এই দুইটা ভালো করে করলে তোমাদের হোমওয়ার্ক হয়ে যাবে। আর পাশাপাশি তোমরা তাহলে যে আমাকে বলো যে আমরা কি প্যাটার্নের উপর একটা ক্লাস করতে পারি না